হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। রিসেন্টলি খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা নিউজ 2025 সালের একদম 4 জানুয়ারি অর্থাৎ বছরের একদম শুরুতে আমাদের সামনে এসছে। আমরা ইন্ডিয়ার যে কোস্ট লাইন এতদিন থেকে পড়ে আসছি, যে আইল্যান্ড এবং মেনল্যান্ড নিয়ে ইন্ডিয়ার টোটাল কোস্ট লাইন ছিল নিয়ার অ্যাবাউট 7516 কিলোমিটার, এবং এই যে ক্যালকুলেশনটা এটা কিন্তু হয়েছিল 1970 সালে। তারপর 50 বছর পরে আবার কিন্তু আমরা নতুন টেকনোলজি ইউজ করে ইন্ডিয়ার কোস্ট লাইন লেন্থকে রিক্যালকুলেটেড করেছি, এবং তাতে দেখা গেছে যে 50 বছরে প্রায় 48% মতো আমাদের কোস্ট লাইনের লেন্থ ইনক্রিজ করেছে। যেটা 7516 কিলোমিটার ছিল সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 11098 কিলোমিটার। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নিউজ। এবং তার সাথে সাথে ইন্ডিয়ার টোটাল কোস্ট লাইন তো এই 53 বছরে মানে 2023 সালে এই সার্ভেটা ফাইনালি কমপ্লিট হয়েছে 2023-24-এ, এবং 2025-এর রিপোর্ট আমাদের সামনে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ যে 4 জানুয়ারি কিন্তু এই নিউজটা আমাদের সামনে এসছে। এবং তাতে কি হয়েছে না, গুজরাট ছিল ইন্ডিয়ার এমন স্টেট যার কোস্টলাইনের লেন্থ সব থেকে বেশি, কিন্তু তারপরে ছিল অন্ধ্রপ্রদেশ সেকেন্ড এবং তামিলনাড়ু ছিল থার্ড। সেইটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ কিন্তু তার সেকেন্ড পজিশনটা হারিয়ে ফেলেছে, তামিলনাড়ু চলে এসছে তার জায়গায়। এবং তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন স্টেট যেমন উড়িষ্যার কোস্টলাইনও তোমরা দেখছো ইনক্রিজ করেছে। তাই কোন কোন স্টেটের কোস্টলাইন কমে গেছে লেন্থ এবং কোন কোন স্টেটের বেড়ে গেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকটার ইম্পর্টেন্স কিন্তু তোমাদের আগামী দিনে 2025-এ যে কম্পিটিটিভ এক্সামগুলো হবে সেখানে এমসিকিউ হিসেবে অবশ্যই আসতে পারে। তাছাড়াও মিসলেনিয়াসের মেন্স রয়েছে, WBCS 2025 ডেসক্রিপটিভ হয়ে যাবে মেন্স, এবং তার সাথে সাথে ইউপিএসসির পার্সপেক্টিভ থেকেও কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা ইন ডিটেলস ডিসকাশন করব এটা নিয়ে। তার আগে তোমাদের বলে দিই যে মিসলেনিয়াস মেন্স 2025 সালে যেটা হচ্ছে 2024-এ প্রিলিমিনারি হয়েছিল, তার জন্য মেন্সের জন্য কিন্তু আমাদের নতুন ব্যাচ জাস্ট শুরু হয়ে গেছে। সিট কিন্তু আমাদের লিমিটেড। তোমরা যারা ইন্টারেস্টেড আছো এবং তোমাদের মনে হচ্ছে যে প্রিলিমিনারি তোমরা ক্র্যাক করে দেবে মিসলেনিয়াস, তারা মেন্সের প্রিপারেশন শুরু করতে পারো এডুমন্ত্রার সাথে। এখানে কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে যে কটা সাবজেক্ট রয়েছে মেন্সে সবকটাই পড়ানো হচ্ছে, এবং তার সাথে সাথে প্রচুর কিন্তু টেস্ট তোমাদের থেকে নেওয়া হবে। এবং তাছাড়াও বলি অন্যান্য কম্বাইন যে এক্সামগুলো রয়েছে, যেমন 2025-এও ক্লার্কশিপ হবে, আইডিও হবে, মিসলেনিয়াস আবারও হবে, এরকম নোটিফিকেশান আসছে সামনে। তাছাড়াও কলকাতা পুলিশ বলো, রেলের গ্রুপ ডি বেরিয়েছে, এনটিপিসি, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এডুমন্ত্রায় নতুন ব্যাচ ফরমেশন হচ্ছে। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই নাম্বারে ফোন করে তোমরা বাকি ডিটেলস জেনে নিতে পারো। চলো আমরা আমাদের টপিকে ফিরে আসি। তাহলে প্রথম কথা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের যে কোস্ট লাইনের লেন্থ ছিল সেটা ছিল হচ্ছে 7516 কিলোমিটার, এবং সেটা ক্যালকুলেট হয়েছিল কবে না 1970 সালে। তারপর থেকে আমরা দেখছি যে 2023-24 অর্থাৎ প্রায় 53 বছর পরে আমরা যখন রিক্যালকুলেট করেছি তখন আমরা দেখেছি যে আমাদের কোস্ট লাইনের লেন্থ বেড়ে কত হয়ে গেছে না 11098 হয়ে গেছে। 47.6% বা নিয়ার অ্যাবাউট 48% ইনক্রিজ হয়েছে আমরা বলতে পারি। এবং এই যে ইনক্রিজটা এটা কেন হয়েছে না, তার কারণ আমরা নতুন কিছু মেথডোলজি, নতুন কিছু টেকনোলজি ইউজ করেছি, যেটা দিয়ে আমরা এই কোস্ট লাইনের লেন্থটাকে মেজার করেছি। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন স্টেটের কোস্ট লাইনে কোথাও নতুন করে ল্যান্ডমাস এমার্জ করেছে, আবার কোথাও প্রচুর এরোশন হয়েছে, সেই জন্য কিন্তু কোস্ট লাইনের লেন্থের একটা চেঞ্জ হয়েছে। তা আশা করি তোমরা সবাই জানো যে আমাদের যে ওয়েস্ট কোস্ট আর ইস্ট কোস্ট, এই যে দুটো কোস্টাল রিজিয়ন রয়েছে, তার মধ্যে আমরা বিভিন্ন আলাদা ছোট ভাগে এই কোস্টগুলোকে আবার অন্য নামে ডেকে থাকি। যেমন গুজরাটের যেটা কাচ্ছ রিজিয়ন অর্থাৎ রান অফ কাচ্ছ রয়েছে, সেই রিজিয়নটা ছাড়া বাকি যে গুজরাটের কোস্টটা তাকে আমরা কাথিয়াওয়াড় কোস্ট বলে থাকি অথবা সৌরাষ্ট্র কোস্ট বলে থাকি। তারপরে যেমন আমরা কোঙ্কন কোস্ট পাই মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক মিলিয়ে, এবং কেরালাকে আমরা বলে থাকি কি মালাবার কোস্ট। ঠিক সেরকমই ইস্টার্ন সাইডে ইস্ট কোস্টে যদি আমরা দেখি তাহলে এই কৃষ্ণা রিভারের মাউথের সাউথ থেকে অন্ধ্রপ্রদেশ আর বাকি তামিলনাড়ু মিলিয়ে আমরা করমণ্ডল কোস্ট বলি। এবং অন্ধ্র কোস্ট অনেক সময় অন্ধ্রপ্রদেশে বলা হয় বিশাখাপত্তনমের কাছে। উড়িষ্যা কোস্টকে আমরা নর্দার্ন সিরকার বলে থাকি, এবং উৎকল প্লেন্সও আমরা অনেক সময় বলে থাকি উড়িষ্যার কোস্টকে। আর ওয়েস্ট বেঙ্গল কোস্টকে কিন্তু আগে গভর্নর কোস্টও বলা হতো। তা এইগুলো তোমরা নিশ্চয়ই জানো, এগুলো জেনারেল ইনফরমেশন ইন্ডিয়ার কোস্ট লাইন বা কোস্টাল রিজিয়ন নিয়ে।
তার সাথে সাথে চলো তোমাদেরকে আরেকবার যারা নতুন আছো তাদেরকে বলে দিই যে এই যে আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা বা ইন্ডিয়ান ল্যান্ডমাস সেটা 3 দিক দিয়ে ওয়াটার বডি দিয়ে ঘেরা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে বে অফ বেঙ্গলকে আমরা ইস্টার্ন সাইডে পাই, অ্যারাবিয়ান সিকে আমরা ওয়েস্টার্ন সাইডে পাই, এবং সাউদার্ন সাইডে কিন্তু ইন্ডিয়ান ওশান রয়েছে। এরা তোমরা অনেকে মিস করে যাও। আমরা বলি যে ইন্ডিয়ান পেনিনসুলার যেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট কন্যাকুমারী, সেখানে এসে এই বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশান এই তিনটে মার্চ করেছে। এবং তোমরা যদি কেউ বেড়াতে গিয়ে থাকো সেখানে তিনটে জলের যে আলাদা আলাদা কালার সেগুলোও কিন্তু তোমরা কন্যাকুমারীতে দাঁড়িয়ে আইডেন্টিফাই করতে পারবে। এবং এখানে এটাও তোমাদের জেনে রাখা উচিত যে এই ইন্ডিয়ান ওশান অনেক বড় একটা ওয়াটার বডি, সেই জন্য তাকে আমরা ওশান বলি। তারই দুটো মার্জিনাল সি হচ্ছে বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি। তো চলো কোন কোন স্টেট যাদের যাদের কোস্টলাইন রয়েছে, বিভিন্ন পরীক্ষায় এরকম ছোটোখাটো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে নিচের কোনটার কোস্টলাইন নেই, তো তোমরা মুখস্থ করতে যেও না, ইন্ডিয়ার ম্যাপটাকে ভালো করে তাকিয়ে দেখো, তাহলে তোমাদের এমনিই চেনা পরিচিতি হয়ে যাবে যে ইস্ট কোস্টে আর ওয়েস্ট কোস্টে কোন কোন স্টেট রয়েছে যাদের কোস্টলাইন আছে। তো তার মধ্যে আমাদের 9টা স্টেট পড়ে, ঠিক আছে। সেই 9টা স্টেট এখানে পরপর আমি এমনিও লিখে দিয়েছি ইস্ট কোস্ট আর ওয়েস্ট কোস্ট মিলিয়ে। তাছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ তো এমনি এগুলো আইল্যান্ডস বা গ্রুপ অফ আইল্যান্ডস যাকে আমরা আর্কিওপ্যালিগো বলে থাকি, তো তাদের তো কোস্টলাইন থাকবেই। কিন্তু ইন্ডিয়ার মেনল্যান্ডের মধ্যে কোন কোন ইউনিয়ন টেরিটরি আছে যাদের কোস্টলাইন আছে, তো তার জায়গায় দাদরা আর নগর হাভেলি, দমন দিউ এরা একসাথে হয়ে গেছে, এই ইউনিয়ন টেরিটরিটার কোস্টলাইন আছে। এবং তাছাড়া পন্ডিচেরির কিন্তু কোস্টলাইন আছে, কারণ পন্ডিচেরির 4টে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট সবাই কিন্তু কোস্টাল রিজিয়নেই রয়েছে। তো দমন দিউ, দাদরা নগর হাভেলি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর এবং পন্ডিচেরি, তার মধ্যে পন্ডিচেরি এবং দমন দিউ, দাদরা নগর হাভেলি এরা কিন্তু ইন্ডিয়ার মেনল্যান্ডেই রয়েছে। তো চলো এরপরে দেখে নিই যে এই যে কোস্ট লাইন আমরা বলে থাকি যে ইন্ডিয়ার কোস্ট লাইন কোথাও কোথাও এমার্জেন্ট, কোথাও কোথাও সাবমার্জ। তা চলো আগে দেখে নিই যে কোথায় কোথায় এমার্জেন্ট কোস্ট লাইন পাওয়া যায়। তাহলে এমার্জেন্ট কোস্টলাইন আমরা কাকে বলবো না, এই কোস্টাল রিজিয়নে যখন কোনো ল্যান্ডমাস আগে সমুদ্রের তলায় ছিল, সাবমার্জ ছিল, কিন্তু আস্তে আস্তে সে জলের তলা থেকে রাইজ করেছে, এই রকম ধরনের যখন হবে কোনো কোস্টাল রিজিয়নে, তখন আমরা তাকে বলবো যে সেই জায়গার যে কোস্টলাইনটা সেটা এমার্জ করেছে বা এমার্জেন্ট কোস্টলাইন। তাহলে সেই জায়গায় আমরা বিভিন্ন টাইপের স্যান্ড বার, স্যান্ড স্পিট, লেগুন, সল্ট মার্শ, সি ক্লিফ বা বড় অনেক ব্রড বিচেস বা আর্চেস এইগুলো আমরা কিন্তু দেখতে পেতে পারি। তবে এরকম নয় যে এমার্জেন্ট হলেই এই সমস্ত ধরনের যে ল্যান্ডফর্ম সেগুলো দেখা যাবে। তো ইন্ডিয়াতে কোথায় কোথায় কোস্টলাইন এমার্জেন্ট আমরা যদি দেখি, তাহলে অ্যাকচুয়ালি আমরা ওভারঅল যে আমাদের ইস্টার্ন কোস্ট সেইটাকে আমরা কিন্তু বলে থাকি এমার্জেন্ট কোস্টলাইন। কেন বলে থাকি? কারণ আমরা জানি যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট রিভারগুলো সেগুলো সব ইস্ট ফ্লোয়িং, ইনক্লুডিং গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এত বড় যে হিমালয়ান রিভার সিস্টেম তারাও কিন্তু মাউথ রয়েছে বে অফ বেঙ্গলে। তাছাড়াও পেনিনসুলার যত ইম্পর্টেন্ট রিভার মানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আরও প্রচুর রিভার যেগুলো সব ইস্ট ফ্লোয়িং, এবং এরা সবাই তাদের মাউথের কাছে তাদের সেডিমেন্টস ডিপোজিট করে কি বানিয়েছে না ডেল্টা ফর্মেশন করে। তো সেই জন্য আমাদের ইস্ট কোস্টে আমরা প্রচুর ডেল্টা ফর্মেশন দেখতে পাই, এবং যত নতুন করে ডিপোজিশন হচ্ছে তত সমুদ্র আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে আমরা বলতে পারি। তাই জন্য এই গোটা ইস্টার্ন কোস্টাল রিজিয়নটাকে আমরা বলি যে এমার্জেন্ট টাইপের কোস্ট। তার সাথে সাথে আমরা ওয়েস্ট কোস্টে যদি যাই তাহলে জেনারেলি এর অপোজিট নেচারটা দেখতে পাওয়া যায়, কারণ আমাদের যে ওয়েস্টার্ন কোস্ট যাকে মূলত আমরা কঙ্কন কোস্ট বলে থাকি, সেই জায়গায় ইন্ডিয়ার ল্যান্ডমাসটা আগে আরও কিছুটা এক্সটেন্ডেড ছিল, কিন্তু যখন হিমালয় ফর্মেশন হয় তখন প্রেজেন্ট যে কোস্টলাইন আমরা দেখছি ওয়েস্টার্ন কোস্টে, সেখান থেকে এক্সটেন্ডেড ল্যান্ডমাসটা ভেঙে গিয়ে সমুদ্রের তলায় সাবমার্জড হয়ে যায়। তো সেই জন্য আমরা মূলত এই কঙ্কন কোস্ট এবং গুজরাটের যে কাথিয়াওয়াড় কোস্ট, অর্থাৎ মানে গুজরাটের সাউদার্ন পোর্শন যেটা কাথিয়াওয়াড় কোস্ট বা সৌরাষ্ট্র কোস্ট আমরা বলে থাকি, তার সাথে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক এই তিনটে স্টেটের যে কোস্টলাইন, এই জায়গাটায় আমরা কিন্তু সাবমার্জড কোস্টলাইন দেখতে পাই। স্বাভাবিকভাবেই কোনো ল্যান্ড যখন সাবমার্জড হয়ে গেছে বা সাবসিডেন্স হয়ে গেছে, অথবা আমরা বলতে পারি যে সি লেভেল অনেকটা রাইজ করে গেছে, তখন কোস্টাল রিজিয়নে কিছুটা ল্যান্ড জলের তলায় চলে যাবে। তো তাকে আমরা বলবো হচ্ছে সাবমার্জ টাইপের কোস্ট। তাহলে ইন্ডিয়ার ওয়েস্টার্ন কোস্ট মূলত সাবমার্জড হলেও এখানে একটা এক্সেপশন আছে, যেটা আমাদের
খুব মনে রাখার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে ওয়েস্টার্ন কোস্ট বলেছে দেখো ডিসপ্লেস বোথ সাবমার্জড অ্যান্ড এমার্জেন্স। তা ম্যাক্সিমামটা হচ্ছে সাবমার্জ, এমার্জেন্স পার্ট কোনটা আছে একদম নর্দার্ন পোর্শন অফ ওয়েস্টার্ন কোস্ট আর সাউদার্ন পোর্শন অফ ওয়েস্টার্ন কোস্ট। তাহলে ওয়েস্টার্ন কোস্টের নর্দার্ন পোর্শন মানে রান অফ কাচ যে রিজিয়ানটা, এই রিজিয়ানটাতে আগে ইন্দাস রিভারের ডেল্টা ছিল। তারপর দেখা গেছে যে এই জায়গা দিয়ে যেহেতু ইন্ডিয়ান প্লেটের ওয়েস্টার্ন বাউন্ডারি পাস করছে, এই জায়গাটায় ঘন ঘন আর্থকোয়েক হয়, জায়গাটা খুবই আনস্টেবল। তো সেরকম কয়েকবার হিউজ আর্থকোয়েক হওয়ার ফলে এই জায়গাটা থেকে ইন্দাস রিভার আস্তে আস্তে ওয়েস্টার্ন সাইডে শিফট করে গেছে। এখন আমরা পাকিস্তানের মধ্যে পেয়ে থাকি ইন্দাসের লোয়ার কোস্টটা বা মিডল কোস্টটা, এবং এই জায়গাটা আস্তে আস্তে সমুদ্রের তলা থেকে রাইজ করেছে এবং সেই জন্যই আমাদের গ্রেট রান অফ কাচ রিজিয়ানটা তৈরি হচ্ছে। তাহলে গুজরাটের এই কাচ যে কোস্ট লাইনটা রয়েছে সেই জায়গাটা কিন্তু এমার্জেন্ট টাইপ। তাছাড়া আর কোথায় না মালাবার কোস্ট, মালাবার কোস্ট মানে কেরালা। আমরা মহারাষ্ট্র, গোয়া আর কর্ণাটকে যেরকম টাইপের কোস্টাল ফিচার দেখতে পাই তার থেকে কেরালা অনেকটা ডিফারেন্ট, কারণ কেরালাতে কোস্টাল রিজিয়ান অনেকটা লো ল্যান্ড রয়েছে, সেই জায়গাতে প্রচুর লেগুনস রয়েছে যেগুলোকে আমরা কয়াল বলেও চিনে থাকি। এছাড়াও আমাদের মালাবার কোস্ট বা কেরালা ফেমাস কেন? ব্যাক ওয়াটারের জন্য। এই ব্যাক ওয়াটার ফিচারটা শুধুমাত্র ইন্ডিয়াতে এই মালাবার কোস্টেই দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি দেখলাম না ইস্টার্ন কোস্ট পুরোটাই এমার্জেন্ট টাইপের, ওয়েস্টার্ন কোস্ট মূলত সাবমার্জড। এই সাবমার্জডের মধ্যে গুজরাটের কাথিয়াবাড় এবং কোঙ্কন কোস্ট আছে। ওয়েস্টার্ন কোস্টে হলেও রান অফ কাচ রিজিয়ন আর মালাবার কোস্ট এই দুটো এমার্জেন্ট টাইপের কোস্ট। নেক্সট চলো আরও ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে WBCS 2024 প্রিলিমিনারি কিন্তু 24 সালেই হওয়ার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু 2-3 মাস হয়তো পিছিয়ে গেছে। তো এপ্রিলের দিকে হয়তো প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো তোমরা যারা যারা প্রিপারেশান নিয়েছো 2024-এর জন্য, তাদের জন্য এডুমান্ত্রা কিন্তু নিয়ে এসছে স্পেশাল মক টেস্ট সিরিজ, যেখানে সাবজেক্ট ওয়াইজ তোমরা 16টা মক পেয়ে যাচ্ছ মাত্র 299-এ, এবং তারপরে যেরকম প্রিলিমিনারি হয় সেরকম কমপ্লিট সেট আরও 10টা, সেটাও কিন্তু পেয়ে যাবে 299-এ। বাট তোমরা যদি এগুলো একসাথে বাই করো তাহলে তোমরা কিন্তু আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এবং এডুমান্ত্রার যে মক টেস্টের কোশ্চেন হয় প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে রিভিউ এরকমই আছে যে প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু স্টুডেন্টরা পরীক্ষায় কমন পেয়েছে। তাই তোমরা নিজেদেরকে আর বঞ্চিত করো না, যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো মক টেস্ট দেওয়ার জন্য WBCS 2024-এর এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। এবং মিসলেনিয়াস মেন্স, সেইখানে যারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চাইছো বা সামনে ক্লারিক্যালের মেন্সও রয়েছে, সেখানেও কিন্তু বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে। তাছাড়াও WBCS-এর জন্যও যেমন বেঙ্গলি ইংলিশ দরকার, এবং 2025 থেকে তো ডেসক্রিপটিভ হলে এই বেঙ্গলি ইংলিশের মাহাত্ম্য আরও বেড়ে যাবে। তো সেই জন্য তোমরা যদি রেগুলারলি প্রতি উইকে ক্লাস পাবে এবং তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস কোশ্চেন দেওয়া হবে, তোমরা লিখে সাবমিট করলে সেগুলো কারেকশন হবে, কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারো সেগুলো বলে দেওয়া হবে। তো এরকম লাইভ সেশন তোমরা কিন্তু মান্থলি বেসিসে মাত্র সামান্য মান্থলি ফিজে পেয়ে যাচ্ছ, এবং সেটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই আগামী যে পরীক্ষাগুলোয় বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে, তোমরা যারা যারা তার জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা যদি প্র্যাকটিস করতে চাও, লাইভ ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। চলো আমরা দেখি যে আমাদের এই যে কোস্ট লাইন রিভাইজড হয়েছে প্রায় 50-53 বছর পর, সেখানে কোন কোন স্টেটের আমরা হিউজ চেঞ্জ দেখতে পাচ্ছি। ওভারঅল চেঞ্জ তো তোমাদের বলেই দিয়েছি যে কত % বেড়েছে, আর এখন নিউ কোস্ট লাইন লেন্থ আমরা বলবো 11,098 কিলোমিটার। সবার প্রথমে গুজরাটের কথা আসি। গুজরাট আগেও ছিল এমন স্টেট ইন্ডিয়ার যার লংগেস্ট কোস্ট লাইন রয়েছে, এবং সেটা ছিল হচ্ছে 1214 কিলোমিটার 1970 সালে, যেটা 23-24 সালে আমরা যখন মেপেছি তখন সেটার লেন্থ অলমোস্ট ডবল হয়ে গেছে। দেখো 2340 কিলোমিটার, তার মানে মোর দ্যান 100% ইনক্রিজ আমরা দেখতে পেয়েছি গুজরাটের কোস্ট লাইনে। এবং গুজরাট তার যে ফার্স্ট পজিশন, যে which state has the longest coastline in India, সেটার অ্যান্সার ছিল গুজরাট। তো তাতে কিন্তু এখনও আমরা 1 নম্বরে গুজরাটকেই রাখবো, কিন্তু তার কোস্ট লাইন অলমোস্ট ডবল হয়ে গেছে এই 50 বছরে। নেক্সট আসি ওয়েস্ট বেঙ্গলের কথা। ওয়েস্ট বেঙ্গলেও খুব হিউজ ইনক্রিজ আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখছি যে ওয়েস্ট বেঙ্গলের আগে আমরা কোস্ট লাইন মেজার করতাম 157 কিলোমিটার, যেটা এখন বেড়ে হয়ে গেছে 721 কিলোমিটার। বলা হচ্ছে যে 357% ইনক্রিজ বা হাইক আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের যে কোস্ট লাইনের লেন্থ সেই জায়গায়।
এর পেছনে অন্যান্য কারণ কিছু রয়েছে যে কেন এই কোস্টলাইনটা ইনক্রিজ হলো, সেগুলো আমি এরপরে তোমাদের সাথে ডিসকাস করছি, যে কি কি আমরা আপগ্রেডেশন করেছি, 70 সালে আমাদের মেজারমেন্ট কিরম ছিল, এখন কিরম হয়েছে, যে কারণে আমাদের এই কোস্টলাইনের লেন্থটা চেঞ্জ হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আগে আমরা এই আইল্যান্ডগুলোকে, মানে সুন্দরবনের যে আইল্যান্ডগুলোকে, সেগুলোকে অতটা আলাদা আলাদাভাবে কনসিডার করতাম না, কিন্তু এখন প্রেজেন্টলি আমাদের টেকনোলজি এতটাই ডেভেলপ হয়েছে যে আমরা কিন্তু একদম প্রপারলি অ্যাকিউরেট এই লেন্থটাকে মেজার করতে পারছি, যে কারণে ওয়েস্ট বেঙ্গলের কোস্টলাইনে এই হাইকটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। নেক্সট হচ্ছে যেটা কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল লাস্ট এক বছর ধরে বলতে পারো, যে তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ কোস্টলাইনের লেন্থ। বরাবর এই 1970 সাল থেকে যে ডেটা, সেই অনুযায়ী গুজরাট ছিল 1 নম্বরে, অন্ধ্রপ্রদেশ ছিল 2 নম্বরে কোস্টলাইনের লেন্থ অনুযায়ী, এবং তামিলনাড়ু ছিল 3 নম্বরে। কিন্তু এই রিসেন্ট সার্ভের পর দেখা গেছে যে তামিলনাড়ুর কোস্টলাইন যা ইনক্রিজ করেছে তা অন্ধ্রপ্রদেশকে ছাপিয়ে চলে গেছে। তাই জন্য এখন ইন্ডিয়ার যে কোন স্টেটের কোস্টলাইন বেশি, সেই রেসপেক্টে টপ 3 যদি আমরা বলি, তাহলে গুজরাটের পর কিন্তু তামিলনাড়ু সেকেন্ডে আসবে, অন্ধ্রপ্রদেশ চলে গেছে 3 নম্বরে। ঠিক আছে, তো তামিলনাড়ুর ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে 1068 হয়ে গেছে 906 কিলোমিটার থেকে ইনক্রিজ হয়ে, যেটা অন্ধ্রপ্রদেশের 1053 কিলোমিটার লেন্থকে ক্রস করে গেছে। তাহলে এখন গুজরাট 1 নম্বরে, তামিলনাড়ু 2 নম্বরে, আর অন্ধ্রপ্রদেশ রয়েছে 3 নম্বরে স্টেট ওয়াইজ কোস্টলাইনের লেন্থ অনুযায়ী। তো এই জায়গায় তোমাদেরকে আরো একটা ডেটা শেয়ার করি, যেটা এর সাথে রিলেটেড না হলেও কোস্টলাইনের সঙ্গেই সম্পর্কিত। সেটা হচ্ছে এই 50-53 বছরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্টেটের কোস্টলাইন কিন্তু এরোশন হয়েছে। তো যাদের ইনক্রিজ হয়েছে তার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে এরকমও হতে পারে যে কোথাও কোথাও এরোশনাল অ্যাক্টিভিটির জন্যও কোস্টলাইনের লেন্থ অনেকটা ইনক্রিজ করেছে। যাই হোক, আমি বলতে চাইছি যে তোমাদের যদি কোশ্চেন করা হয় যে রিসেন্টলি এই লাস্ট 50 ইয়ার্সে কোন স্টেটের কোস্টলাইনে আমরা সব থেকে বেশি এরোশন দেখতে পেয়েছি, ঠিক আছে, মাইন্ডেড, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে কোন কোন স্টেটের কোস্টলাইনের সব থেকে বেশি এরোশন আমরা লাস্ট 50 ইয়ার্সে দেখতে পেয়েছি, তার মধ্যে 1 নম্বরে আসে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল রিজিয়ন প্রায় 60% এরোশন কিন্তু ফেস করেছে, এবং ওয়েস্ট বেঙ্গলের পরে যারা রয়েছে তারা হলো পুদুচেরি, কেরালা আর তামিলনাড়ু। তো পুদুচেরি ইউনিয়ন টেরিটরি হিসেবে 1 নম্বরে আসে, যার সব থেকে বেশি আমরা কোস্টাল এরোশন দেখতে পেয়েছি, সেটা প্রায় 57%। ওয়েস্ট বেঙ্গলে ছিল 60%, পুদুচেরির 57% কোস্টাল এরোশন হয়েছে। তারপরে বললাম কেরালা আর তামিলনাড়ু, কেরালায় হচ্ছে 45% মতো, আর তামিলনাড়ুতে নিয়ার অ্যাবাউট 41%। এতটা পার্সেন্টেজ অফ কোস্টাল রিজিয়ন কিন্তু ফেস করেছে এরোশন লাস্ট 50 ইয়ার্সে। তাহলে এটা তোমরা মনে রেখো, সব থেকে বেশি কোস্টাল এরোশন তাহলে ওয়েস্ট বেঙ্গল, তারপর পুদুচেরি, তারপরে কেরালা, তারপর তামিলনাড়ু ফেস করেছে। এটাও কিন্তু রিসেন্ট ডেটাতে বেরিয়েছে। চলো তারপরে দেখি যে আগের যেগুলো আমি দেখলাম, যেমন এই যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের কথা বা গুজরাটের কথা, ওয়েস্ট বেঙ্গলের কথা, এগুলো হিউজ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু কার কার মিনিমাল চেঞ্জ হয়েছে। উড়িষ্যার ক্ষেত্রেও যেমন তোমাদের একদম ফার্স্ট স্লাইডে ছিল যে 98 কিলোমিটার মতো, 96 কিলোমিটার মতো ইনক্রিজ করেছে। তো সেরকম সবারই কম বেশি ইনক্রিজ করেছে। সব থেকে কম ইনক্রিজ করেছে কার, তার মধ্যে আসে হচ্ছে কেরালা। কেরালায় সব থেকে স্মলেস্ট ইনক্রিজ, মাত্র 30 কিলোমিটার, মানে আগে যা ছিল তার থেকে মাত্র 5% ইনক্রিজ আমরা দেখতে পেয়েছি কেরালাতে। আর পুদুচেরির কথা এখানে যেটা বললাম, সেটা ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব থেকে বেশি, মনে রেখো, ওয়েস্ট বেঙ্গলে 60% কোস্টাল রিজিয়ন কিন্তু এরোশন হয়ে গেছে। তারপরে আসে পুদুচেরির কথা। তো পুদুচেরির ক্ষেত্রেও আমরা দেখবো যে তার কোস্টলাইন 5 কিলোমিটার মতো কিন্তু শ্রিঙ্ক করে গেছে, এবং সেটা এরোশন একটা কারণ। তাছাড়াও আমাদের এই রিক্যালকুলেশনের মেথড বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে, সেই কারণের জন্য আমরা কিন্তু এই আপগ্রেডেশনটা পাচ্ছি। পুদুচেরির কথা নিশ্চয়ই তোমরা জানো যে পুদুচেরি একটা ইউনিয়ন টেরিটরি, যার 4টে ডিস্ট্রিক্ট কিন্তু 4টে আলাদা আলাদা জায়গায় রয়েছে, এবং 4টেই কিন্তু কোস্টাল ডিস্ট্রিক্ট। তাহলে পুদুচেরি যেটা অরিজিনাল, তাকে আমরা তামিলনাড়ু কোস্টে পাই, এবং কারিকল বলে একটা ডিস্ট্রিক্ট, তাকেও আমরা তামিলনাড়ু কোস্টাল রিজিয়নে পেয়ে থাকি। কেরালা কোস্টে আমরা মাহেকে পাই, যেটা পুদুচেরি ডিস্ট্রিক্ট, আর অন্ধ্রপ্রদেশ কোস্টে গোদাবরী ডেল্টা কাকিনাড়ার কাছে আমরা ইয়ানাম বলে পুদুচেরির একটা টেরিটরি পেয়ে থাকি। তাহলে পুদুচেরির এই 4টে টেরিটরি রয়েছে, তাদের নাম কি এবং কোন স্টেটের কোস্টাল রিজিয়নে রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট
তোমাদেরকে জানিয়ে দিই যে WBCS 2025 যেটা থেকে WBCS মেন্স আবার ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়ে যাচ্ছে, তো তার জন্য কিন্তু রিসেন্টলি এডুমান্ত্রা নিউ ব্যাচ লঞ্চ হতে চলেছে। তোমরা যারা যারা 2025-এর WBCS-কে টার্গেট করছো তাদের প্রিপারেশনটা অন্যরকম হবে, কারণ লাস্ট 10-12 বছর ধরে কিন্তু WBCS মেন্স MCQ প্যাটার্নে হয়ে আসছে, সেখান থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে আমাদেরকে শিফট করতে হবে। তো সেই জন্য তোমাদেরও কিন্তু একটা লম্বা প্রিপারেশন টাইম দরকার, এবং সেই জন্যই বলছি যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। প্রথম থেকেই আমরা কিন্তু ইউপিএসসির যে স্ট্রাকচারটা, ইউপিএসসি যেরকম ধরনের কোশ্চেন প্যাটার্ন ঠিক সেরকমই হতে চলেছে WBCS 2025 থেকে। তো তার জন্য তোমাদেরকে এখন থেকে আমরাও গাইড করতে চাই, তোমরাও ব্যাপারটাকে বোঝো, ভালো করে কোপ আপ করো কি কতটা পড়তে হবে, এবং এখানে অ্যান্সার রাইটিংটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ কি প্যাটার্নে ডেসক্রিপটিভে অ্যান্সার লিখবে, কত মার্কস থাকলে কি কি জিনিস তুমি সেখানে বলবে, কিভাবে বলবে, সেই প্রেজেন্টেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই জন্য WBCS 2025-কে টার্গেট করে নিউ ব্যাচ সরস্বতী পুজোর পর থেকেই শুরু হচ্ছে এই বছরে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এডুমান্ত্রার সঙ্গে কন্ট্যাক্ট করো, বাকি ডিটেলস তোমরা যদি জানতে চাও সেই জন্য। আর রেলের গ্রুপ ডি প্রায় 32,000 প্লাস পোস্ট কিন্তু বেরিয়েছে, যার ফর্ম ফিল আপও কিন্তু বোধহয় 26শে জানুয়ারি থেকে স্টার্ট হবে। তার জন্য এডুমান্ত্রা নিউ ব্যাচ লঞ্চ করছে, এবং সাথে প্রচুর প্রচুর মক টেস্ট পাবে তোমরা। তাই রেলের গ্রুপ ডি যারা যারা দিতে চাইছো, আমরা সবাই চাই যে ওয়েস্ট বেঙ্গল থেকে সেন্ট্রালের এক্সামগুলোতে তোমাদের পার্টিসিপেশন বাড়ুক, আরও অনেক বেশি বাঙালি ক্র্যাক করুক এই সমস্ত এক্সামগুলো। তাই জন্য তোমাদেরকেই সাকসেসফুল দেখতে চাই আমরাও, তাই জন্যই কিন্তু আমরা স্পেশালি রেলের গ্রুপ ডির জন্য তোমাদের স্পেশাল ব্যাচ কিন্তু স্টার্ট হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো এই নাম্বারে ফোন করে এডুমান্ত্রার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চলো আমরা টপিকে ফিরে আসি। যেটা বলছিলাম যে এই যে কোস্টলাইনের লেন্থ এত এদিক ওদিক হচ্ছে তার পেছনে কি কি কারণ রয়েছে, তাই আমরা আগেকার যে ওল্ড আর নিউ এই দুটোর মেজারমেন্টের যে ডিফারেন্স হয়েছে এই 50 বছরে, সেইটা আমরা একটু দেখে নিই। প্রথম দেখো বলছে যে বেসিস অফ মেজারমেন্ট 1970 সালে কিভাবে মাপা হতো না, স্ট্রেট লাইন ডিস্টেন্স মাপা হতো। মানে কোথাও একটা এরকম এবড়ো খেবড়ো কোস্ট লাইন রয়েছে, তা আমরা সেটাকে আলাদা আলাদা করে না মেপে একটা স্ট্রেট লেন্থ কনসিডার করে নিতাম। তো সেই জন্য ডেফিনিটভাবেই লেন্থটা অনেক কম আসতো। কিন্তু এখন কি হয়েছে, এখন আমরা কমপ্লেক্স কোস্টাল যে ফরমেশনগুলো, মানে কোথাও লেগুন রয়েছে, কোথাও এস্টুয়ারি রয়েছে, কোথাও ডেল্টা আইল্যান্ড ফরমেশন হয়েছে, সেগুলোকেও বা কোথাও ব্যাকওয়াটার রয়েছে, তো সেগুলোকেও কিন্তু আমরা ইনক্লুড করেছি কোস্ট লাইনের লেন্থের মধ্যে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই আগের থেকে অনেকটা ইনক্রিজ হয়েছে। নেক্সট বলেছে যে এটাই যে কোস্টাল যে ফিচারগুলো সেগুলোকে মেজার করা হয়েছে। মানে আগে কি ছিল, আগে লিমিটেড ছিল যে জেনারেল যে শোর লাইন লেন্থ, জেনারেল যে লেন্থ ছিল সেটাকেই কনসিডার করা হতো। কিন্তু এখন এই যে বে, এস্টুয়ারি, ইনলেট এবং আদার যে সমস্ত কোস্টাল ল্যান্ডফর্মগুলো রয়েছে তাদেরকেও কিন্তু কনসিডার করা হচ্ছে, সেই জন্য আমাদের লেন্থটা আরও ইনক্রিজ করেছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেকনোলজি। আগে মেজার করা হতো বেসিক টুলস এবং ম্যানুয়াল ক্যালকুলেশন দিয়ে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স কত সেই রেসপেক্টে। কিন্তু এখন কিন্তু আমরা অ্যাডভান্স জিও স্পেশিয়াল টেকনোলজি বলো বা স্যাটেলাইট ম্যাপিং বলো, স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে আমরা আরও বেশি অ্যাকিউরেট ক্যালকুলেট করতে পারছি, সেই জন্যই আগের থেকে অনেক ইনক্রিজ করেছে। তাহলে স্বাভাবিকভাবেই আগে যেহেতু ম্যানুয়াল ক্যালকুলেশন বেশি ছিল, এখন যেহেতু টেকনোলজি ইউজ করে হচ্ছে, তাই জন্য আগে অনেক বেশি মানে এরর আসতো, অ্যাকিউরেসি অনেক কম ছিল, কিন্তু এখন কিন্তু সেটা অনেক বেশি প্রিসাইজ হচ্ছে, এবং এই যে ডায়নামিক কোস্টলাইন তাকেও কিন্তু আমরা প্রপারলি মেজার করতে পারছি। আর লেন্থ তো তোমাদের আগেই বলে দিয়েছি, আগে ছিল 7516, এখন আর মনে রাখার দরকার নেই, এখন আমরা মনে রাখবো 11,098 কিলোমিটার হচ্ছে টোটাল কোস্টলাইন লেন্থ অফ ইন্ডিয়া। এই ডেটাটা ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস এবং সার্ভে অফ ইন্ডিয়ার কম্বাইন পাবলিশ করা ডেটা। চলো এরপরে লাস্ট যেটা দেখে নেবো আমরা, সেটা হচ্ছে যে এই যে কোস্টলাইন এতটা এক্সপ্যানশন হলো ইন্ডিয়ার, তাতে ঠিক কি ইম্প্যাক্ট পড়লো, মানে আমাদের লাভ কি হলো, এত খরচা করে এত মাপলাম শুধু কি দেখানোর জন্য যে আমাদের কোস্টলাইন বেড়ে গেছে, নাকি আমাদের অন্য কোনো লাভ রয়েছে। তাহলে প্রথম হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে এই যে পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গায় আমরা দেখবো যে অন্ধ্রপ্রদেশের এই যে রামায়াপাট্টানাম, তারপর কৃষ্ণাপত্তনম, যেটাকে ইন্ডিয়ার একটা ডিপেস্ট পোর্ট হিসেবে কনসিডার করা হয়,
অথবা এই যে কাকিনাড়া অর্থাৎ গোদাবরী ডেল্টাইটিক যে রিজিয়নটা, সেই জায়গায় যে গেটওয়ে ছিল সেই জায়গায় আমরা দেখব কিন্তু তার যে লজিস্টিক সেটা অনেক বুস্ট হবে, আরও অনেক নতুন পোর্ট হয়তো এখানে তৈরি হবে এবং স্বাভাবিকভাবেই এমপ্লয়মেন্ট আরও অনেক ইনক্রিজ করবে। তো সেরকম ইকোনমিক ডেভেলপমেন্টে, ল্যান্ডের ভেতরে ইকোনমিক ডেভেলপমেন্টে যেমন একটা ইম্পর্টেন্স রয়েছে, তেমনি আমরা মেরিটাইম ইকোনমি যদি দেখি, তা যেহেতু কোস্টাল স্টেট আর ইউটিগুলো তাদের কোস্টলাইনকে এক্সপ্যান্ড করেছে, তাই জন্য আমরা বলতে পারি যে মেরিটাইম যে ট্রেড এবং ট্যুরিজম সেগুলোও কিন্তু আরও এনহ্যান্সড হবে, আরও ইনক্রিজ করবে। তারপর বলেছে বায়োডাইভার্সিটি এবং এনভায়রনমেন্টাল কনসিডারেশন। তা সেই জায়গাতেও আমরা যদি দেখি যে আমাদের এক্সপ্যান্ডেড যে কোস্টলাইন ডেটা সেটা কিন্তু আরও বেটার কনজারভেশনকে প্রমোট করবে। কোস্টাল রিজিয়নের যে বায়োডাইভার্সিটি সেটাকে আরও কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, প্রিজার্ভ করতে পারি, সেই দিকেও আমরা অনেক বেশি ফোকাসড হব। কারণ যে সমস্ত দেশের কোস্টলাইন, যে সমস্ত স্টেটের কোস্টলাইন আরও ইনক্রিজ করে গেছে, তারা তাদের টোটাল কোস্টলাইনের রেসপেক্টে তাদের বায়োডাইভার্সিটি মেজার করবে। তাই সেদিকেও আমাদেরকে আরও বেশি ফোকাস অবশ্যই করতে হবে। আর কি না, এই যে কোস্টাল যে এরোশন বা কোস্টাল রিজিয়নের যে লেন্থ কমছে বাড়ছে, অথবা এইটাকে খুব ভালোভাবে অবজার্ভ করার জন্য যে এই জায়গাকার যে চেঞ্জ হচ্ছে, ধরো বায়োলজিক্যাল চেঞ্জও যদি আমরা দেখি, তাহলে সেই সমস্তগুলো খুব ভালোভাবে কিন্তু আমরা এখন থেকে মনিটরিং করতে পারবো। কিসের মাধ্যমে না, এই জিওস্পেশিয়াল যে অ্যাডভান্স টেকনোলজি তার মাধ্যমে বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু অনেক ইমপ্রুভড ম্যাপিং এবং মনিটরিং সিস্টেমকে ইনক্লুড করতে পেরেছি। আর পলিসি আর প্ল্যানিং হিসেবে বলতে পারি আমরা যে অ্যাকিউরেট কোস্টলাইন ডেটা খুবই ক্রুশিয়াল। কাদের জন্য না, আমাদের ইন্ডিয়ান নেভির জন্য, আমাদের মেরিটাইম যে সিকিউরিটি রয়েছে তার জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিংয়ের জন্য। তার সাথে সাথে ইন্ডিয়ার কোস্টাল রিজিয়ন প্রতি বছর যে ডিজাস্টারগুলো ফেস করে, তার মধ্যে সাইক্লোন সব থেকে কমন, ট্রপিক্যাল সাইক্লোন, যেটা ইন্ডিয়ার ইস্টার্ন কোস্টাল যে স্টেটগুলো মানে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল প্রতি বছর একটা দুটো নয় আরও বেশি ফেস করে থাকে। এছাড়াও ধরো সুনামি বলো বা অন্যান্য যে সমস্ত মেরিটাইম ডিজাস্টার হয়ে থাকে, তো সেগুলো থেকেও আমরা কিন্তু অনেক আগে থেকে ভালো প্রিকশন নিতে পারবো। আমাদের প্রিভেন্টিভ যে মেজারগুলো সেগুলো আমাদের অনেক বেশি অ্যাকিউরেট হবে, ইনফ্রাস্ট্রাকচারের প্ল্যানিং অনেক অ্যাকিউরেট হবে এবং খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মেরিটাইম সিকিউরিটি। যেহেতু এত লম্বা কোস্টলাইন রয়েছে, তাহলে তার সিকিউরিটির কথাও আমাদেরকে আরও ভালোভাবে চিন্তা করতে হবে। তাহলে এই ছিল কোস্টলাইন সম্বন্ধে যা যা কিছু চেঞ্জ হয়েছে, কোন কোন স্টেটের হিউজ চেঞ্জ হয়েছে, কোন কোন স্টেটের ডিক্রিজ করে গেছে, শ্রিঙ্ক করে গেছে সেইগুলো, এবং তার সাথে তোমাদেরকে বললাম যে কোস্টাল এরোশন সব থেকে বেশি দেখা গেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। এটা অবশ্যই সামনের পরীক্ষায় আসছে। তারপরে পুদুচেরি, কেরালা এবং তামিলনাড়ু। আর কোস্টলাইনের লেন্থ কোন স্টেটে সব থেকে বেশি, 1 নম্বরে গুজরাটের পর চেঞ্জ হয়ে গেছে, 2 নম্বরে এখন চলে এসছে তামিলনাড়ু, 3 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অনেক ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আগামী দিনে তোমাদের খুব হেল্প হবে যে পরীক্ষাগুলো তোমরা দিতে যাচ্ছ সেখানে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। অন্যান্য যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব, তাদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে এরকমই ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা হয় সমস্ত সাবজেক্টের। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।